সাইবান পড়ে যাচ্ছে। রুফটপ থেকে নিচের সড়কে গিয়ে আছড়ে পড়লে তার শরীরের কোনো অংশ অবিচ্ছিন্ন থাকবে কিনা সন্দেহজনক। অরণ্য অত্যন্ত আয়েশ নিয়ে দৃশ্যটা দেখল। মাত্র কয়েক ন্যানোসেকেন্ডের ঘটনাটা তার চোখে ভাসল বুঝি কয়েক ঘন্টা হয়ে। ঠোঁটে ফুটল তীর্যক তৃপ্তির হাসি। একটি পিঁপড়াকে আঙ্গুল দিয়ে চেপে ধরে মৃত্যু ভয় দেখানোর পর হুট করে ছেড়ে দেওয়ার মাঝে আলাদা একটা মজা আছে। নিজেকে তখন জগতের শ্রেষ্ঠ কেউ মনে হয়, যার হাতের মুঠোয় জীবন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে চোখের ভেতর যে জল জ্বলে হাহাকার ফুটে ওঠে, সেটার স্বাদ অতুলনীয়। তাই তো বারবার শুধু। অরণ্য নিজের ভাবনাটা শেষ করতে পারল না। পায়ের গিরা বরাবর মোক্ষম এক আঘাত অনুভব করল। পতন উপভোগে সে এতটাই মুশকিল ছিল যে ওইটুকু হালকা ধাক্কাও তার শরীর সহ্য করার জন্য ঠিক প্রস্তুত ছিল না। ভারসাম্য রক্ষার জন্য কিছু আঁকড়ে ধরার আগেই তার ভারী শরীরটা হেলে পড়ল সামনে। পিছলে গেল পা। মানুষের আর্তচিৎকার কানেও গেল না বুঝি তার। সে পড়ে যাচ্ছে নিচে, নিজের খোঁড়া কবরে। ধপাস। বুকের নিচে শক্ত কিছুর অস্তিত্ব টের পেল অরণ্য। উষ্ণ প্রশস্ত, ভেতরে আবার ছন্দিত হচ্ছে হৃদস্পন্দন। নিঃশ্বাস আটকে মাথাটা কাত করে তাকালো অরণ্য। প্রথমটাই শুধু দেখল কংক্রিটের সড়কপথ, বহু নিচে গাড়ি চলছে। ওখানে গিয়ে পড়লে শরীরের উপর দিয়ে গাড়ি চলে যেতে বিন্দুমাত্র সময় নেবে না। ছিন্নভিন্ন হয়ে যাবে সব কিছু। হাসপাতালে নেওয়ার মতন সময়ও পাওয়া যাবে না। অতঃপর অরণ্যের দৃষ্টি উপরে উঠে এলো, ঠিক যেখানটায় এসে আটকেছে সে। প্রথমটা চকচকে সিলভারের আইব্রো পিয়ার্সিং দেখা গেল। অতঃপর শক্তিশালী কাঠামোর পুরুষালী বুক, বাহুজুড়ে সুসংগঠিত মাংসপেশির বহর। সাইবান আলাদিন। অরণ্য সাইবানের শরীরের উপর এসে পড়েছে। রুফটপের রেলিংয়ের নিরাপত্তা ছাড়াও এপাশে কয়েক মিটার সেফটি নেটের সুরক্ষা। সাইবান রেলিং ভেঙে ছিটকে এসে পড়েছে সেই নেটের উপর। তবে সে একা পড়েনি, সঙ্গে করে অরণ্যকে নিয়েও পড়েছে। চোখ পিটপিট করল অরণ্য। কয়েক লহমার জন্য তার নিজের দৃষ্টি, শ্রবণ শক্তি, ইন্দ্রিয় ক্ষমতা কোনোটাকেই বিশ্বাস করতে চাইল না। তার নিচে থাকা সাইবান আস্তে করে নিজের মাথাটা সোজা করে তাকালো। ভারী নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে তার। অরণ্যে ওপরে থাকায় স্পষ্ট টের পাচ্ছে প্রতিটি শারীরিক প্রতিক্রিয়া। সাইবানের চেহারাটা ক্ষণিকের জন্য অতি মানবীয় দেখালো। চেহারা জুড়ে খচিত ঘামের ফোঁটা, ঠোঁটে অতি ধীরে ফুটল সূক্ষ্মতর এক অশুভ হাসি। অরণ্য অনুভব করল তার পিঠ জুড়ে সাইবানের শক্তিশালী বাহুজোড়া চেপে বসেছে, যেন জড়িয়ে ধরেছে তাকে। অরণ্যের বুক কাঁপিয়ে ধ্বনিত হলো সাইবানের গভীরতর কণ্ঠস্বর। ভাগাভাগি করলে সব কিছুর স্বাদ বেড়ে যায়, সে খাবার হোক বা মরণ। হতবিহ্বল অরণ্য চেয়ে রইল। সাইবানের চেহারা থেকে সে নিজের দৃষ্টি ফেরাতে পারল না। এতটা কাছ থেকে ওই কালো চোখের মাঝেও যে ভৌতিক প্রলোভন দেখা যাচ্ছে, তাকে কোনো সাধারণ মানুষের পক্ষে ধারণ করা সম্ভব না। সাইবানকে মেরে ফেলার কোনো পরিকল্পনাই অরণ্যের আজ ছিল না। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছিল। সাইবান ছাদ থেকে ছিটকে গিয়ে সেফটি নেটের ওপর পড়বে। এর মাঝে যে কয়েক সেকেন্ড সে মৃত্যু যন্ত্রণায় দগ্ধ হবে, সেই যন্ত্রণাটুকু অরণ্য প্রাণ ভরে উপভোগ করতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি শুধুমাত্র নিজের পরিণতি বরণ করেনি, বরং টেনে হিচড়ে অরণ্যকে একই পরিণতিতে নামিয়ে এনেছে। ওই কয়েক ন্যানোসেকেন্ডের ভেতরে অতিমানবিক এই চিন্তা আদৌ মানুষের পক্ষে সম্ভব? ছাদ থেকে যে পড়ে গিয়েছে, আর সেফটি নেট যে কোনো মুহূর্তে একসঙ্গে দুজনের ভার বইতে না পেরে ছিঁড়ে যেতে পারে, এমন কোনো লক্ষণই সাইবানের চেহারা দেখা যাচ্ছে না। বিন্দাস চেয়ে আছে সে অরণ্যের কঞ্চিত ব্রুজোড়ার মাঝে, কপাল বরাবর। অরণ্য না পারতে শুধালো, তোমার মৃত্যুর ভয় নেই? সাইবানের ঠোঁটের হাসিটা আরেকটু বিস্তৃত হলো। যে জগতের দুয়ার ছুঁয়ে এসেছি, সে জগতে প্রবেশে ভয় কিসের? আমার সাথে চলুন না হয়, আপনাকেও ওপার থেকে ঘুরিয়ে আনি। উন্মাদ, বদ্ধ উন্মাদ। সাইবান আলাদিন নামক ছেলেটা একটা বদ্ধ উন্মাদ, যার অতিসত্বর মানসিক চিকিৎসা দরকার। এছাড়া অরণ্যের মাথায় আর কোনো যুক্তি এলো না। বস, বস। অবশেষে ডাকটা কানে এলো অরণ্যের। মাথা ঘুরিয়ে তাকালো সে। রুফটপ থেকে হাত বাড়িয়ে কাছে তার লোকেরা। সবার চেহারা ভয়ানক আতঙ্ক। শেষ একবার মুখ ঘুরিয়ে তার নিচে আয়েশ করে শুয়ে থাকা সাইবানকে দেখল অরণ্য। কোনো শব্দ সাজাতে পারল না, তাই উঠে গিয়ে লোকগুলোর সাহায্যে পুনরায় রুফটপে উঠে এলো। কিছুক্ষণ বাদে সাইবানের সেফটি নেট থেকে উঠে এলো। এই পাশের রেলিংটা ভেঙে গিয়েছে। মিস্টার চৌধুরী অরণ্যকে ধরলেন। একজন ছুটে পানির বোতল নিয়ে এসেছে। বস, আপনি ঠিক আছেন? ওহ গড, আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কেমন ধরনের হোটেল যে লোহার রেলিং পর্যন্ত ভেঙে যায়? সিকিউরিটি ম্যানেজার কোথায়? এক্ষুনি ডাকো তাকে। এই ঘটনার সুরাহা না করে তো আমরা ছাড়ব না।
চারপাশে হম্বিতম্বি শুরু হয়ে গেল। অরণ্য ঠান্ডা পানির বোতলে চুমুক দিয়ে সমস্ত শেষ করে একদিকে ছুঁড়ে ফেলল। সোফায় ধপাস করে বসেছে সে, এখনও হাঁপাচ্ছে খানিক, ঘেমে নিয়ে একাকার, তাই কোট খুলে ছুঁড়ে ফেলল দূরে। কর্মচারীদের মধ্যে কেউ কেউ তাকে বাতাস করছে, অন্যরা ডাক্তার ডাকবে কিনা সেই নিয়ে বকবক করছে, অথচ কোনো কিছুই মাথায় ঢুকল না অরণ্যর। ভ্রুকুচকে তীব্র দৃষ্টিতে সে তাকালো সামনের দিকে। তার নিজের এমন নাজেহাল অবস্থা, অথচ ওই ছেলেটাকে দিব্যি সুস্থ দেখাচ্ছে। অদূরে চেয়ারে বসে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল সাইবান। তার পরনের টি শার্ট ভিজে উঠল, সাদা ওড়নাটা লেপটে গেল ত্বকের সঙ্গে। পানির স্রোতের মাঝে তার কালো চোখ জোড়া অশুভ এক ঝিলিক ছেয়ে গেল, আর ভেজা ঠোঁট জুড়ে পাশবিক এক হাসি। বরাবর অরণ্যের দিকে চেয়ে আছে সে, রূপকথার গল্পে বিবরণ দেওয়া পৈশাচিক দানবগুলোর মতন। ভ্যানগাড়ি ছুটছে দ্রুত গতিতে, শীতল বাতাসের ঝাপটায় চুল উঠছে সারিকার। লাগেজটা ভ্যানের এক পাশে রাখা, পিচ ঢালা পাকা সড়ক হলেও উচ্চ গতির কারণে থেকে থেকে কেঁপে উঠছে ভ্যান। তাতে বিশেষ খেদ নেই সারিকার মনে, চুপটি করে অপেক্ষায় আছে সে। তার ফোনে কল আসছে একের পর এক, কখনো ইরাম, কখনো বা অনুরাগ। বাড়ি থেকে বেরোনো মাত্র একটা ভ্যানগাড়ি পেয়ে সেটাতেই চড়ে বসেছে সে। যখন অনেকটা দূরে চলে এসেছে তখন পেছনে অনুরাগ আর ইরামকে ছুটে আসতে দেখেছে, কিন্তু থামেনি সে। থামার কোনো ইচ্ছাই আজ নেই তার। হয়তো ইরাম আর অনুরাগ দুজন বাস স্টপ পর্যন্ত আসবে ভিন্ন গাড়িতে। সে আসুক, তারা যেভাবে ইচ্ছা, সারিকার কিছু যায় আসে না। রাত হয়, গাড়ির সংখ্যাটাও কম, মানুষজনের উপস্থিতিও আশেপাশে হাতে গোনা। দোকানপাটগুলো ইতোমধ্যে বন্ধ, দুই একটা বাদে। চোখ বুজে ফেলল সারিকা। শীতলতার প্রবাহ তাকে নিয়ে চলল বিয়ের আগের অতীতে। রমনা পার্ক, বিকালবেলায় ভিড় একটু বেশি বেড়ে যায় এখানে। ইতিউতি দম্পতিদের দেখা যাচ্ছে, মেয়েগুলোর হাতে ফুল, চুলে গাজরা, ছেলেগুলোর ঠোঁটে চওড়া হাসি। কেউ কেউ চুপটি করে প্রেয়সীর বকবক শোনা যাচ্ছে। বাচ্চা সমেত কিছু পরিবারও দেখা যাচ্ছে। একটা মেয়েবাবু বেলুন নিয়ে দৌড়াচ্ছে, পেছনে পেছনে তার বাবা ছুটছে। দৃশ্যগুলো সুন্দর, অথচ সারিকার মনে আজ শুধুই বিষাদ। চোখ ঘুরিয়ে সে নিজের হাতে ধরে রাখা বাদাম ভর্তি ঠোঙার দিকে তাকালো। সবগুলোই রয়ে গিয়েছে, একটাও সে খায়নি। তার পাশে বসা পুরুষটি কিছু বলছে না, যেন সময় দিচ্ছে, অপেক্ষার আছে। সারিকার মনে হলো এই পুরুষটা এতটাই অমায়িক যে তার পাশে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সে কিছুই মনে করবে না। কাগজের ঠোঙার উপর আঙুল চেপে বসলো সারিকার। তারপর দীর্ঘ প্রশ্বাস টেনে সে বলে বসল, আমি অন্য একজনকে ভালোবাসি। তার পাশে বসা মানুষটি মিসির ইকবাল, হবু স্বামী। এই কথাটা নিশ্চয়ই সব কিছু গড়ে ওঠার আগেই ভেঙে ফেলার জন্য যথেষ্ট। অথচ মিসিরের শান্ত মুখে সারিকা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখল না, শুধু নরম গলায় মিসির বলল, আচ্ছা। সারিকা ভ্রুজোড়া কুঞ্চিত হলো। এটা নির্লিপ্ততা নাকি ঝড়ের পূর্বের শীতল অবস্থা বুঝতে বেগ পোহাতে হলো। আমার মম ড্যাড চায় আমি আপনাকে বিয়ে করি। কথা আরেকটু আগালো সারিকা। এবার মিসির শুধালো, তাহলে আপনি আপনার পরিবারকে জানান আপনি একজনকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান। বুকটা চেপে এলো সারিকার, চোখে অদেখা অশ্রু ভর করল। জানাতে পারবো না। কেন? কারণ আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। সে অন্য ধর্মের মানুষ। এবার মিসিরের শান্ত চেহারার খানিক বিস্ময় ফুটল। মাথা ঘুরিয়ে নিজের জুতোর দিকে তাকালো সে। উভয়ে পার্কের একটি বেঞ্চে বসে আছে। অদূরে একজন হকার বেলির গাছরা বিক্রি করছে। সে সুঘ্রাণ ভেসে আসছে এখান পর্যন্ত। অনেকক্ষণ যাবৎ মিসির কোনো কথা বলল না। আমাদের বিয়েটা না হলে কি আপনার ভালোবাসা রক্ষা হবে? না, হবে না। জবাব দিতে সময় নিল সারিকা। মিথ্যে বলে কী লাভ? একটা ঢোক গিলল সে। পুনরায় বলল, আমি শুধু আপনাকে জানাতে চেয়েছি, বিয়ের পরে যেন আপনি মনে না করেন আপনাকে ঠকানো হচ্ছে। মৃদু হাসল মিসির। সারিকা আর চোখে দেখল। হাসলে লোকটাকে খুব মিষ্টি লাগে। কিছু মানুষ আছে না যাদের চেহারা দেখলে কেমন শান্তি শান্তি লাগে, মিসির ঠিক তেমনই। তবে বলতে হচ্ছে আমি এবং আপনি খুব বেশি ব্যতিক্রম নই। মিসিরের নির্মল কণ্ঠে ভীষণ অবাক হলো সারিকা। না পারতে সম্পূর্ণ ঘুরে বসলো বেঞ্চে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল হবু স্বামীর মুখ পানে। জিজ্ঞেস করলো, মানে আপনিও কি অন্য কাউকে ভালোবাসেন? ভালোবাসতাম, শুধরে দিল মিসির। সারিকা যতটা না বিষণ্ণ, মিসির ততটাই স্বাভাবিক। ঘাস শুকিয়ে গেলে যেমন আর গায়ে লাগে না, মিসিরের ক্ষেত্রেও বোধ হয় তেমন কিছুই হয়েছে। সে শান্ত গলায় বলে গেল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম কিশোরকাল থেকেই, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো না। সে আমাকে শুধু একজন বন্ধু ভাবত। একপাক্ষিক ভালোবাসা, কী যন্ত্রণাদায়ক।
সারিকা বাদামের ঠোঙাটা বুকে চেপে জলজলে দৃষ্টিতে চেয়ে রইল। কান খাড়া করে শুনে গেল হবু স্বামীর প্রত্যেকটা কথা। মেয়েটা আমাকে ব্যবহার করতো। আমরা প্রতিবেশী ছিলাম। ওই যে আগেকার দিনে নাটক সিনেমায় দেখানো হতো না, পাড়ার প্রেম, ঠিক ওই রকম। আমাদের মধ্যে অবশ্য কোনো দিন প্রেম বলে কিছুই ছিল না, কারণ প্রেম তাকেই বলে যাতে বিনিময় পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি শুধু নিবেদন করেছি, বিনিময় জুটেছে আস্ত একটা শূন্য। ছোটোবেলা থেকেই দেখা সাক্ষাৎ ছিল, বিধায় পাড়ার বন্ধুদের মতন সবসময় পাশে থাকতাম আমি তার। বলা বাহুল্য, আমার অনুভূতি সে জানতো। আমার আফসোস নেই সে আমার অনুভূতি গ্রহণ করেনি, কিন্তু আফসোস একটাই, সে আমাকে কুকুর ভেবে বসেছিল। কুকুর যেমন মালিকের পেছনে ঘুরঘুর করে, তেমন করে আমিও তার পেছনে ঘুরঘুর করতাম। সে অন্য ছেলেদের সঙ্গে প্রেম করত। তার ব্রেকআপ হলে আমার কাছে এসে কান্নাকাটি করত। আমিও ভালো বন্ধুর মতন সামলাতাম, তার অপেক্ষা করতাম, হয়তো একদিন সে আমায় বুঝবে, আমায় মেনে নেবে। মিসির থামল, যেন নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। সারিকা শুনতে শুনতে অজান্তেই বাদাম ভেঙে মুখে দেওয়া শুরু করেছে। চিবুতে চিবুতে সে প্রশ্ন করলো, তারপর? মিসির বেঞ্চে হেলান দিয়ে বসলো, গোধূলির আকাশপানে চেয়ে বলল, তারপর আর কি, এভাবেই চলতে লাগলো। আমি কখনো তার ভালোবাসার মানুষ হতে পারিনি। সে আমার কাছে শুধু প্রয়োজন মেটাতেই আসতো। বহু বছর পেরিয়ে গেল, পড়াশোনা শেষ করলাম, আর্কিটেকচারাল ফার্ম খুললাম, কাজে ব্যস্ত। এরপর হঠাৎ একদিন জানতে পারলাম তার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। সারিকা জমে গেল। অদ্ভুত হলেও সত্য। মিসিরের সামনে বসে সে নিজের জীবনের গল্পটাই ভুলে বসেছে। এতটাও নাটকীয় কারো জীবন হয়? তাহলে সে কি এখন আপনার বেস্ট ফ্রেন্ডের বউ? মাথা নাড়ল মিসির। না, আমার বেস্ট ফ্রেন্ড অন্য একজনকে ভালোবাসে। সেটা আরেক জটিল কাহিনী। আপনি ভবিষ্যতে এমনই জানতে পারবেন। সে যাই হোক, শেষমেশ তার বিয়েটা হয়নি। বিয়ে ভেস্তে যাওয়ার পর প্রায় 20 বছরের একপাক্ষিক ভালোবাসা পূর্ণতা পেল আমার। মেয়েটা আমার কাছে এলো, বলল সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে অবশেষে। সারিকা অজান্তেই বাদাম ছিলে মিসিরের হাতের তালুতে রাখলো। মিসির দৃশ্যটা লক্ষ্য করে মুচকি হেসে বাদামগুলো মুখে দিল। সারিকা বলল, তাহলে ভালোবাসতাম বললেন কেন? আর সে আপনার সাথেই নেই কেন? খানিকটা সময় নিয়ে চিবিয়ে মিসির নির্দ্বিধায় জানালো, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। হতবাক হয়ে গেল সারিকা। ফিরিয়ে দিয়েছে? এতগুলো বছর একটা মেয়ের ভালোবাসার অপেক্ষার পরও ফিরিয়ে দিয়েছে? এটা আদৌ সম্ভব? মিসির বোধহয় সারিকার বিহ্বলতা ধরতে পারল, তাই মুখ ঘুরিয়ে বলল, প্রথমবারের মতন আমি নিজেকে বেছে নিয়েছিলাম সারিকা। আমার অনুভূতির প্রয়োজন নেই, আত্মমর্যাদার প্রয়োজন। আমি কারো সেকেন্ড অপশন হব না, এটা না পেলে সেটা। এই সেকেন্ড চয়েস আমার জীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। শেষমেশ আমি মুক্তি পেয়েছি। আর বিলিভ মি, আই এম হ্যাপি, ট্রুলি হ্যাপি। সারিকা এরপর আর কিছুই বলতে পারল না। একটা মানুষ কারো দ্বিতীয় পছন্দ হতে চায় না। আত্মসম্মান তার কাছে এতটাই দামি যে সে জীবনের প্রথম ভালোবাসাকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়েছে। এই মানুষটার সঙ্গে কি সারিকা কখনো মানিয়ে চলতে পারবে? সারিকা। মিসিরের ডাকে মনোযোগ ভাঙল সারিকার। মাথা তুলে তাকালো সে। মিসির সোজা হয়ে বসেছে। আমার কথায় কিছু মনে করবে না। আমি সত্যি কৃতজ্ঞ যে বিয়ের আগে আমাদের মধ্যবর্তী সকল জটিলতা দূর হয়ে গিয়েছে। আমরা কেউ নিজেদের অতীত নিয়ে বলা থেকে বিরত থাকিনি। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সত্যি কথাটা শেয়ার করার জন্য। যদি আপনার মনে হয় এই বিয়েতে আপনি আর করতে চান না, তাহলে আমার পক্ষ থেকেও কোনো জোর জবরদস্তি নেই। বাকিটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে আমার কি মনে হয় জানেন? কি? মিসের এক লহমা চুপ থেকে বলল, আমি আর আপনি অনেকটাই একরকম। সেই কারণে হয়তো আমরা একে অপরকে বুঝতে পারবো। পৃথিবীর সকল বিবাহিত দম্পতি কি একে অপরকে ভালোবাসে? না, কেউ কেউ সমাজ, পরিস্থিতি এবং পরিবারের কারণে মানিয়ে নিয়ে চলে। আমি বিশ্বাস করি না আমাদের মধ্যে নতুনভাবে ভালোবাসা হওয়া সম্ভব। তবে দুজন ভাঙাচোরা মানুষ যদি একে অপরের বন্ধু হয়, তবে ক্ষতি কিসের? বন্ধুত্ব, বিশ্বাস, ভরসা এবং স্বপ্ন, এটুকু যথেষ্ট নয় কি? আমরা যতদিন একে অপরের প্রতি সৎ থাকব, ততদিন অবধি এর বাইরে আমার আর কিছুই চাওয়ার থাকবে না। ক্যান ইউ ট্রাই টু ওয়ার্ক দিস আউট টুগেদার? সারিকা নিষ্পলক চেয়ে রইল মিসিরের মুখ পানে। কে বলবে এই দুঃসাহসী লড়াকু লোকটা ভেতর থেকে এতটা ভাঙাচোরা? বর্তমান ভ্যানটা স্পিড ব্রেকারে গোত্তা খাওয়ার ঝটকা খেয়ে বাস্তবে ফিরে এলো সারিকা। মাথা চাকিয়ে চারপাশে তাকালো। বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে প্রায়, কিন্তু এই রাস্তাটা একটু বেশি নির্জন। দূরে আলো দেখা যাচ্ছে, সেখানে ঢাকার বাসগুলো দাঁড়িয়ে আছে। সারিকা সোজা হয়ে বসলো। নিজের হ্যান্ডব্যাগ ঘেটে
ওয়ালেট বের করে নিল। ভ্যান ভাড়া বের করার জন্য টাকা হাতে নিতে হুট করে নিচের কবজি বরাবর হ্যাঁচকা টান খেল সারিকা। আহ! কি হলো বুঝে ওঠার আগে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল রমণী। ভ্যান চালক হতচকিত হয়ে ভ্যান থামিয়ে পেছনে ফিরতেই দেখল একটি মোটরসাইকেল থামানো। তার সামনে দাঁড়িয়ে থাকা হেলমেট পরনে দুই ছেলে। একজনের হাতে ছোট্ট একটা ছুরির মতন। সারিকা রাস্তায় পড়ে কপালে ব্যথা পেয়েছে। হাত চেপে মাথা তুলে তাকাতে একটা ছেলে তার বাহু চেপে ধরল। যা যা আছে এখনই দে, তাড়াতাড়ি। ছিনতাইকারী? কিন্তু ছেলেগুলোকে তো খুব বড় মনে হচ্ছে না, কিশোর বয়সী। সারিকা নিজের হাত ঝাটকা দিল। হাত ছাড় আমার, পুলিশকে কল করব কিন্তু। এই মাইয়া এক্কেবারে খাইয়ে দেবো কিন্তু, চাইয়ে দেখছস? ছুরিটা উঁচিয়ে সারিকার চিবুক বরাবর ধরল অপর ছেলেটা। হেলমেটের কারণে চেহারা দেখা যাচ্ছে না, শুধু চোখ জোড়া দৃশ্যমান। কেমন যেন লালচে, নেশাখোর, নেশার ঘরে আছে স্পষ্ট। সারিকা আশেপাশে তাকালো। ভ্যান চালক ভয়ে ভ্যানের পেছনে উবু হয়ে বসে আছে, ঝামেলায় পড়তে নারাজ। সারিকা আতঙ্কের চাইতে বেশি বিরক্ত বোধ করল। দে মাল দে। সারিকার হাতের ওয়ালেটটা কেড়ে নিল একজন। অন্যজন ভ্যান থেকে লাগেজ টেনে নামিয়ে রাস্তার উপরে খুলে ঘাটতে লাগলো। পোশাক আশাক সব ওলটপালট করে টাকা বা গয়না আছে কিনা সেই সন্ধান করতে লাগলো। সারিকা ভ্রু কুঁচকে দেখে গেল কাহিনী। তারপর হুট করে তাকে ধরে রাখা ছেলেটার হাতে মোক্ষম একটা কামড় বসিয়ে দিল। অশ্রাব্য একটি গালি দিয়ে অপর হাতে সারিকার চুলের মুঠি পেঁচিয়ে ধরে ফেলল ছেলেটা। রমণী দৌড় দিতে চেয়েছিল, কিন্তু চুলের টান খেয়ে ব্যথায় কুকিয়ে উঠল। আহ! অনেক তেজ না তোর? ভাবছিলাম লুইটা নিয়েই পগার পার, কিন্তু না, এখন তো এত সহজে ছাড়বো না। সারিকার বুকে হাত চেপে খেকিয়ে উঠল ছেলেটা, একেবারে ধৈর্য নিয়া ভই। আহ! শেষ করতে পারল না সে। এর আগে আর্তচিৎকারে প্রকম্পিত হয়ে উঠল চারপাশ। সারিকার টেরও পেল না ঠিক কী ঘটছে। সে শুধু দেখলো একটা ঝটকার মতন খেয়ে ছেলেটা রাস্তার মাঝে লুটিয়ে পড়েছে। হেলমেট খুলে গড়িয়ে ছিটকে গেছে অদূরে। অন্য ছেলেটাও ভরকে গিয়ে ঘুরে তাকিয়েছে। সারিকা এক পা পেছাতে গিয়ে পুরুষালী উষ্ণ বুকের সঙ্গে ধাক্কা খেল। মাথা কাত করে তাকাতেই সে দেখতে পেল মিসিরকে। সুউচ্চ দণ্ডায়মান, সদা নির্মল এবং শান্ত মিসিরের চেহারা তীব্র ক্রোধের ভাঁজ। এক হাত মোট করে রাখা শক্তভাবে, তাতে আধ ভাঙ্গা ইটের টুকরো। চোখ বেয়ে বুঝে আগুন ঝরছে তার। সারিকার দিকে চেয়ে নিয়ে এসে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। ইউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ? অরণ্যের গাড়িটা রাতের আধার কেটে বাড়ির সামনে এসে থামল। ড্রাইভারের পেছনে ব্যাক সিটে বসা অরণ্য। সে একা নয়, তার অন্য পাশে সাইবান। পার্টি শেষ হওয়ার পরপরই এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটা কি চারটিখানি কথা? হম্বিতম্বি কম হয়নি। হোটেল কর্তৃপক্ষ অনেক ক্ষমা চেয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটা আদতেই ধামাচাপা থাকবে কি না সেটা অবশ্য পুরোপুরি অরণ্যের উপর নির্ভর করছে। সাইবান টিমের ছেলেদের সাথেই চলে এসেছিল, কিন্তু তার পার্টিতে এত বড় ঘটনা ঘটেছে এই বাহানায় অরণ্য নিজে এসেছে সাইবানকে বাড়িতে নামিয়ে দিতে। ড্রাইভারের পাশে অরণ্যের কর্মচারী মিস্টার চৌধুরীও আছেন, তাই সাইবান মানা করেননি। পুরোটা রাস্তা নিঃশব্দে কেটেছে শুধুমাত্র মিস্টার চৌধুরীর বকবক বাদে। লোকটা থেকে থেকে শুধু নিজের বস আর সাইবানের কাছে ক্ষমা চেয়েছে, কারণ পার্টি আয়োজনের মূল দায়িত্বটা তারই ছিল। নিরাপত্তার ব্যাপারটায় সে ব্যর্থ। অরণ্য শুধু কপাল ঘষতে ঘষতে শুনে গিয়েছে। সাইবান মনে মনে ভেবেছে, লোকটা যদি জানতো এই সব কিছু তার বসেরই কুকীর্তি, তবে কেমন অনুভূত হতো। নাকি মিস্টার চৌধুরী আসলে সব কিছু জানে, শুধু সাইবানের সামনে অভিনয় করছে। অনেক কিছুই হতে পারে। গাড়ি থামতেই মিস্টার চৌধুরী আরেক দফায় বললেন, আমাদের ক্ষমা করবেন মিস্টার আলাদিন, এমন একটা ঘটনা ঘটতে পারে আমরা কেউই কল্পনা করিনি। প্লিজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যা ঘটেনি তা নিয়ে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আশেপাশে চেয়ে দেখুন কত লোক অসন্তুষ্ট বসে। কথাটা বলেই নিজের পাশের গাড়ির দরজাটা খুলে ফেলল সাইবান। উদ্দেশ্য বেরিয়ে যাওয়া। সে বাইরে পা রাখতেই পাশ থেকে ভেসে এলো অরণ্যের গম্ভীর কণ্ঠস্বর। যা ঘটেনি তা যে আর ঘটবে না তার গ্যারেন্টি কি? সাইবান থামল। সামনে বসা মিস্টার চৌধুরীও অবাক হয়ে নিজের বসের দিকে তাকালো। অরণ্য এতক্ষণ নির্বাক হয়ে বসেছিল, তবে এখন তার ঠোঁটে খুবই সূক্ষ্ম একটি হাসি রেখা ফুটল। মাথা কাত করে সরাসরি সাইবানের দিকে তাকিয়ে সে বলল, আজকাল নিজের বাড়িতেও মানুষজন নিরাপদ নয়, সেখানে বাচ্চাকে একা ফেলে যাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয়। জমে গেল সাইবান। হাতের আঙ্গুল সামান্য কাঁপল তার। অজান্তে মাথা তুলে অদূরে বাড়ির দিকে তাকালো। তাদের গ্রামের বাড়িটা অন্যান্য প্রতিবেশী বাড়ি থেকে আলাদা,
কারণ সড়কের একেবারে শুরুতেই পড়ে। বাকি বাড়িগুলো কাঁচা রাস্তা ধরে গেলেও আরও ভিতরে বিধায় শুনশান নীরবতা বেশি। অনন্য অন্তিমবার বলল, বাড়ি যাও। কিন্তু তার সতর্কবার্তা শোনার অবস্থায় এখন আর সাইবার নেই। সে ইতোমধ্যে দ্রুত পায়ে ছুটতে শুরু করেছে বাড়ির দিকে। অরণ্য নীরবে দৃশ্য দেখে ইশারা করলো। তার গাড়িটা সড়ক ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে দেখল সে সাইবান লম্বা পা ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। রীতিমতো ঘূর্ণিঝড় হয়ে বাড়ির ভেতরে ঢুকলো সাইবান। প্রথম যে দৃশ্যটা তাকে বরণ করলো তাতেই হাড় হিম হয়ে গেল তার। সোফায় এলিয়ে পড়ে আছে সুগন্ধা, চোখ জোড়া বন্ধ, মাথাটা ঝুলে আছে ফ্লোরের দিকে। তার আশেপাশে কোথাও এ যেন চিহ্নটুকুও নেই। নেই ইরাম, অনুরাগ, সারিকা, মিসির, তিতলি, কেউই। সুগন্ধা! সাইবানের তীব্র হুঙ্কারে কেঁপে উঠল সমস্ত বাড়ি।